একদিকে দুর্নীতি, অন্যদিকে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় কড়া পদক্ষেপ। ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ঘোষণা করলেন জোড়া কমিশন গঠনের। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটি মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে দোষীদের সাজা দেবার পাশাপাশি রাজ্য জুড়ে দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির মতো অভিযোগ খতিয়ে দেখতেও কমিশন গড়েছেন মুখ্যমন্ত্রী। আমরা দুটো কমিট করেছিলাম ডিউরিং ইলেকশন। সেটা একটা হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে রিটায়ার্ড হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের জাজেসদের দিয়ে কমিটি হবে। রাজ্যের নতুন বিজেপি সরকার আসার পরেই দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট বন্ধ করা নিয়ে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে পদক্ষেপ করল তার সরকার। একদিকে পুলিশের থেকে তথ্য তলব করা হলো, অন্যদিকে সব অভিযোগ খতিয়ে দেখতে গঠিত হলো কমিশন। তৃণমূল আমলে সিন্ডিকেট, তোলাবাজি এমনকি দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এবার সেই ধরনের অভিযোগগুলিকে এক জায়গায় এনে তদন্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ। কলকাতা পুলিশ ছাড়া রাজ্য পুলিশের সমস্ত এসপি এবং কমিশনারের কাছে ইতিমধ্যে রাজ্য পুলিশের কাছ থেকে যে বার্তা গেছে, যে সমস্ত যে এই সংক্রান্ত বিষয়ে যে তথ্য রয়েছে সেই তথ্য পাঠানোর জন্য। রাজ্য পুলিশের তরফে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বলা হয়েছে, রাজ্যের সব থানায় গত ৩-৪ বছরে সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজির মতো অভিযোগ জমা পড়েছিল, অথচ এফআইআর দায়ের হয়নি, এরকম তালিকা তৈরি করতে হবে। এর পাশাপাশি গত কয়েকদিনে এই ধরনের কত অভিযোগ হয়েছে, এখনো পর্যন্ত কতগুলি ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে এবং এ ধরনের মোট কতগুলি মামলা দায়ের হয়েছে সেই তথ্য তলব করা হয়েছে। সোমবার বিকেল 4টের মধ্যে সব তথ্য জমা দিতে বলা হয়েছে পুলিশের তরফে। এরপর স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো বা এসসিআরবি ডিজিকে সব তথ্য এবং নথিকে একত্রিত করতে নির্দেশ দিয়েছে সরকার। শনিবারই ফলতায় গিয়েই এর ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে বলেছে খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেফতার করতে হবে, কোনো গুন্ডা বাড়িতে থাকবে না। এরপর সোমবার এ নিয়ে কমিশন গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কমিশনের নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অর্থে যে সমস্ত কনস্ট্রাকশন হয়েছে, ওর কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে, কাটমানি না হয়েছে, এক্সচেঞ্জ অফ ব্রাইব হয়েছে এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গভর্নমেন্ট ফান্ড হয়েছে, সাধারণ মানুষ চিটেড হয়েছে, তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার্স অনেকে যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। দুর্নীতি বা খারাপ কাজ আমরা কেউ চাই না, যারাই বন্ধ করবেন খুব ভালো কথা। সিপিএম এর সময়ও বহু, তখন তো এসব কম্পিউটার এইসব ছিল না, ফোনে ফোনে ক্যামেরা থাকতো না। তো যদি কেউ বন্ধ করতে পারেন ভালো, আমাদের একটাই কথা, তো বিজেপি সরকারটা তো ভারতবর্ষে প্রথম হলো না, তাহলে বিজেপির অন্য রাজ্যগুলোতে একই অভিযোগ থাকে কেন? মুখ্যমন্ত্রীর আশা, এই কমিশন কাজ শুরু করার 30 দিনের মধ্যেই তাদের সুপারিশ দিতে শুরু করবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লঞ্চ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগগুলি খতিয়ে দেখতে গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এই কমিশনের সদস্য সচিব করা হয়েছে আইপিএস অফিসার কে জয়রামনকে।
তিনি বর্তমানে এডিজি উত্তরবঙ্গ পদে রয়েছেন। নারী এবং শিশু কন্যাদের উপর অত্যাচারের অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই কমিশনে তার সঙ্গে সদস্য সচিব হিসেবে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। তিনি বর্তমানে এডিজি আর্মড ফোর্স পদে রয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোলাবাজিতে জিরো টলারেন্স, কাট করতে হবে কাটমানি। প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এই বার্তা বারবার দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। একদিকে যেমন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন, অন্যদিকে কড়া অ্যাকশন নিচ্ছে পুলিশও। তোলাবাজি দুর্নীতির অভিযোগে দিকে দিকে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়াকেও। ধৃত নিজেও দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তার বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, রাজবাড়ির সম্পত্তি বেআইনিভাবে বিক্রি করা, স্থানীয় কলেজের ঘর দখল করে রাখার মতো একাধিক অভিযোগে রবিবার দাসপুর থানায় মামলা দায়ের করে বিজেপির এসসি মোর্চা। এর কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ তৃণমূলের প্রাক্তন বিধায়কের ছেলেকে আটক করে। সেই সময় তাকে ঘিরে ওঠে চোর স্লোগান। উনি তো বিভিন্ন ভাবে তোলাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে উনি করেন না। ওখানে যে রাজার পুকুর আছে বা বিল খাল আছে সেইগুলো থেকেও তোলাবাজি তোলা উনি মাস্টার মাইন্ড ছিলেন। রবিবার গভীর রাতে কুমারেশ ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে রাতভর দাসপুর থানাতেই ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভূঁইয়া। তার দাবি ছেলে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল আমলে স্থানীয় নানাজল কলেজের একটি ঘর দখল করে রেখেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক পুত্র। ওনার একটা পার্সোনাল রুম ছিল, কেন তো ওখানে উনি বসতেন, অবৈধ কাজকর্ম হতো ওখান থেকে কলেজে। তো উনি তো একদম শিক্ষা প্রতিষ্ঠানটাকে একদম লাটে তুলে দিয়েছিল। কি বলবেন দাদা? আপনি রাজনীতি শিকার, তোলাবাজি, সম্পত্তি দখল, একাধিক অভিযোগ। রাজনীতি চক্রান্ত এবং রাজনীতি দুর্গাপুরের লাউদোহা ফরিদপুরের তৃণমূলের ব্লক সভাপতি শতদীপ ঘটক 2021-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতাকে। 2021 সালের আমার ভূমিকা আছে। তো 2021 সালে তো আমার বাবা প্রবৃত্তি বিয়োগ ছিল, সেখান থেকে আমার শোকা হতো, আমি নিজেই জানি না। নতুন সিএমের অর্ডার। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিযোগও। এই দিন থানায় ঢোকানোর সময় তৃণমূল নেতাকে ঘিরে ওঠে চোর স্লোগান। পয়সা কত লাগে তোদের সঙ্গে চালাতে? হ্যাঁ, কত লাগে? চোরে ভরে গেছে পুরো দেশটা, দেখ কেমন লাগে। আমাদের ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে 21 সালের কেস দিয়ে। সে সময় রাজনীতি করতো না, পড়াশোনা করতো। আর যে দিনে ডেট দিচ্ছে 21 সালের 6 মে ওর বাবা কোভিডে মারা গিয়েছিলেন। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক ঘনিষ্ঠ বলে পরিচিত আসানসোলের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়াকেও রবিবার গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানা। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকা, তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে কোচবিহার 1 নম্বর ব্লকে ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার নামে নেওয়া কাটমানি ফেরত দেওয়ার দাবিতে সোমবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি প্রতাপ চন্দ্র চন্দ এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য সেলিমা খাতুনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অতীতেও এই কাটমানি ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। 2019 সালে লোকসভা ভোটে এ রাজ্যে অত্যন্ত খারাপ ফল হয়েছিল তৃণমূলের। এই সময় এই তৃণমূলের বহু নেতার বিরুদ্ধে সামনে এসেছিল কাটমানি নেওয়ার অভিযোগ। সাধারণ মানুষের অভিযোগ ছিল তৃণমূল নেতাদের কাটমানি না দিলে সরকারি প্রকল্পের সুবিধা মেলে না। এই ক্ষোভ টের পেয়ে তার সামাল দেওয়ার চেষ্টায় কাটমানি ফেরাতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি, তাতে 25,000 টাকা নিয়ে নেবে গরিব লোকের কাছ থেকে। এটা যেন না হয়। যদি কেউ আমাদের মধ্যে থেকে থাকে, এখন তো সেগুলো গেছে, সুতরাং যদি কেউ নিয়েও থাকেন ফেরত দিয়ে দেবো। কিন্তু এতে ফল হয় উল্টো। তৃণমূল নেতারা যে কাটমানি নেয় তাতে কার্যত শিলমোহর দিয়ে দেয় তৎকালীন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। ক্ষোভের আগুনে যেন ঘি পড়ে। সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে
তৃণমূল নেতাদের ওপর। জেলা জেলা তৃণমূল নেতাদের বাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। কোথাও তৃণমূলের নেতাদের আটকে রাখা হয়, কোথাও তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়, কোথাও তৃণমূল নেতাকে মারধর করা হয়, কোথাও তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ে পোস্টার। 2020 সালে আমফানে সাধারণ মানুষ যখন সব হারিয়েছে, তখন তাদের ত্রাণ নিয়ে উঠেছিল দুর্নীতির অভিযোগ। ভুয়ো তথ্য দেখিয়ে সরকারি ত্রাণের টাকা আত্মসাৎ, স্বজন পোষণের মতো অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার ভোটের প্রচার থেকে খোদ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, লুটেরাদের হিসেব হবে। सबका साथ सबका विकास और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा। এবার ক্ষমতায় এসে কাটমানি দুর্নীতির ফাইল খুলল বিজেপি, তৈরি হলো কমিশন। প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে যে কমিশন রাজ্য সরকার তৈরি করলো, তার মাথায় বসানো হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। শিক্ষা দুর্নীতি মামলায় যার একের পর এক পর্যবেক্ষণ আলোড়িত করেছে বঙ্গ সমাজকে, কখনো এসএসসি, কখনো সিবিআই কে ভৎসনা করেছেন। নবম দশমের একটা মামলায় এসএসসি কে উদ্দেশ্য করে তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন, আপনি এখন বাল্মীকি, নিজেকে শুদ্ধ করার জন্য যেভাবে কাজ করার দরকার সেটা করুন। 2023-এর ফেব্রুয়ারি মাসে সিবিআই এর তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করে বলেছিলেন, যেভাবে স্কুলের নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই, তা চলতে পারে না, যা করার তাড়াতাড়ি করুন। এর পাশাপাশি সিবিআই এর উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেছিলেন, যারা টাকা দিয়েছেন এবং যারা টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? এতদিনে তো অনেক টাকা পাচার হয়ে গেছে, এখনো সিবিআই উদাসীন কেন? এবার সেই অবসরপ্রাপ্ত বিচারপতিকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের মাথায় বসালেন শুভেন্দু অধিকারী। একজন সাধারণ মানুষের মনে কোট আনকোট বিচারপতি বিশ্বজিৎ বসু এই শব্দবন্ধটা যখন ভেসে ওঠে, সবার আগে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি। মানে ওই শম্ভু মিত্রের নাটকের ভাষায়, যে দুর্নীতির তল নাই কত বাঁও জল দেখো। তো আপনি বিচারপতি হিসেবে, স্বয়ং বিচারপতি হিসেবে এই শিক্ষা দুর্নীতির মামলার কোনো তল খুঁজে পেয়েছিলেন? দেখুন, বিচারপতি তো তার অর্ডারটা এক্সিকিউট করবে না। বিচারপতি দেখবেন যে এই ভুলটা কোথায় কোথায় গণ্ডগোলগুলো আছে। আমি এবং এই বিষয়গুলো নিয়ে যারা ডিল করেছিলেন এই শিক্ষা দুর্নীতি, তারা প্রত্যেকেই কিন্তু তল যদি বোঝায় যে কোথায় গণ্ডগোলটা, সেটা ডিটেক্ট করতে পেরেছিলেন। কিন্তু এই তলে পৌঁছানোর কাজটা ঠিক মানে যেটাকে আন্ডু করা, এটার কাজ যাদের উপরে ছিল তারা ব্যর্থ, বা আমি বলবো ইন্টেনশনালি ব্যর্থ। আমি ঠিক এইখানেই আসতে চাইছিলাম যে দেখুন, প্রথমে বাক কমিটির রিপোর্ট একেবারে দেখিয়ে দিল যে দুর্নীতি হয়েছে, স্পষ্ট দুর্নীতি হয়েছে। সেই স্কেলটার একটা আভাসও দিয়ে দিল যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে। কিন্তু সমাধান কি? সেই পুরনো কথায়, আপনাদের কোর্টের কথাই যেতে হবে যে চাল আর কাঁকড় আলাদা করা। সেই চাল আর কাঁকড় আলাদা করা গেল না, নাকি আসলে যে আশঙ্কাটা সবার মনে উঁকি মারছিল যে কাঁকড়ের স্বার্থ রক্ষা করতে চাল আর কাঁকড়কে ইচ্ছে করে আলাদা করা হলো না? আমি যখন শিক্ষা সংক্রান্ত মামলাগুলো আমার উপরে দায়িত্ব পড়লো, সেটা ডিল করতে গিয়ে আমার পুরনো সব ধ্যান ধারণা বদলে গেল। কীরকম? দুর্নীতি যে এরকম করে হতে পারে আমার এই ধারণা ছিল না। আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম, হয়তো অনেক দিন আগে ভেবেছিলাম, এই পুরো সিলেকশন প্রসেসটাই সেটাসাইড করতে হবে, এছাড়া উপায় নেই। সেই সময় আমাদেরও তো কমিউনিকেশন হয়, আমার বন্ধু স্থানীয় জজ সাহেব, বন্ধু বান্ধব, তাদের সাথে কথা বলে বুঝেছিলাম একটা ভিন্ন মত আছে যে সবাই দুর্নীতিপরায়ণ নয়। যারা চাকরি পেয়েছে সবাই যে সবাই মিলে দুর্নীতি করে চাকরি পেয়েছে তা নয়। হয়তো বা এই মিশিয়ে দেওয়াটা একটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মিশিয়ে দেওয়া, যাতে বাছা না যায়। কিন্তু আমি মামলা ডিল করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে না, করা যায়। স্বাভাবিক, এরকম এসএসসি সার্ভারের সাথে যেটা সিবিআই রিট্রাইভ করলো সেটা মিলছে না। তো সেটা কি খুব কঠিন ব্যাপার ছিল? আমার তো মনে হয় ছিল না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি কোনো একটা মামলায় দেখেছিলাম
যে সে মামলাটার অদ্ভুত ইয়ে ছিল, মানে ডেভেলপমেন্টের অদ্ভুত ছিল। একজন অ্যাডভোকেট, তার নাম করছে না, সে বেশ প্রথিতযশা অ্যাডভোকেট, সে একটি ঘটনা নিয়ে বললো যে একজন লোক একটি পার্টিকুলার স্কুলে চাকরি করছে, সে কোনোদিন কোনো সিলেকশন প্রসেসে পার্টিসিপেটই করেনি। আচ্ছা, কিন্তু সে চাকরি করছে। কিভাবে চাকরি করছে একটু খোঁজ জানা গেল সেই ভদ্রলোক অন্য একজন টিচার যে একটি সিলেকশন প্রসেসের মাধ্যমে চাকরি পেয়েছে তার রেকমেন্ডেশন মেমোটি নকল করা এবং আর একজনের অ্যাপয়েন্টমেন্ট মেমো নকল করে সেই স্কুলে চাকরি করছে। মাই গড। আমি একটা সিআইডির আন্ডারে একটা সিট তৈরি করি, তারা তাকে একদম ডিটেক্ট করলো এবং সেই স্কুলে আরও 2-3 জন টিচার ওই রকমভাবে পাওয়া গেল যারা 5-7 বছর পরে চাকরি করে যাচ্ছে। আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে এটা কি করে। এটা যেটা বলছেন এটা কি মুর্শিদাবাদের গোথা এআর হাই স্কুল? সেখানে তো বোধহয় এই ঘটনাও ছিল যে বাবা স্কুলে ছেলে জালিয়াতি করে চাকরি পায়। না, এই জালিয়াতির যে ধরন, আমার একটা মনে হয়েছিল, দেখুন 1-2 জনের জন্য এত বড় একটা প্ল্যান হ্যাচ করা বোধহয় খুব মানে ভায়াবল নয়, মানে ইকোনমিক্যালিও ভায়াবল নয়। তাহলে কি এর মধ্যে আরও একটা সুদূর কোনো রকম দূর পরবর্তী আরও অনেক রকম শিকড় কি অনেক দূর পর্যন্ত? আমি একটা অদ্ভুত অ্যাপ্রোচ দেখেছিলাম, সিআইডির তরফ থেকে বলা হয় আমাদের কাছে কমপ্লেন আসলে আমরা খুঁজে বার করব। কিন্তু এই কমপ্লেন যে একজন লোক কত রকম এই ঘটনা জানবে। আমার মনে আছে আপনি এজলাসে বসে বলেছিলেন যে এই দুর্নীতিটা 1-2 জনের জন্য হতে পারে না, 1-2 জনের জন্য হতে পারে না। এরকম করতে গিয়ে আরো 2-1টা ডিস্ট্রিক্টে এরকম বিচ্ছিন্নভাবে 2-4 জনকে পাওয়া গেল। তারপরে সে ইনভেস্টিগেশন খুব বেশি দূর এগোলো বলে আমার জানা নেই। এই ধরনের মামলা ডিল করতে গিয়ে আমি একটি ডিরেকশন দিয়েছিলাম যে কমিশনার অফ স্কুল এডুকেশন, বোর্ডের প্রেসিডেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনের প্রেসিডেন্ট 3 জনের মিলে একটি কমিটি তৈরি করে দিই। আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে 1-1.5 লাখ যে টিচার আছে, তোমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করো, যে ওয়েবসাইটে টিচারদের হোল পার্টিকুলার্স, right from their appointment, date of appointment, the selection process through which they got the appointment, date of retirement, এতে করে কি হবে, মানে পাবলিক ডোমেইনে একদম এমপ্লয়ি ডেটাবেস রয়ে গেল এবং যে কোনো স্বচ্ছতা একদম গ্যারান্টেড হলো, পরিষ্কার। এবং এ থেকে অনেকগুলো জিনিস বেরিয়ে আসবে, কোন স্কুলে কোন সময় টিচার স্ট্রেংথ কিরকম, কিভাবে টিচার রিটায়ার করার পরে ভ্যাকেন্সি কিরকম তৈরি করা হচ্ছে, রেশিও এই মুহূর্তে কত, সব কিছু পাওয়া যাবে। এবং এ করে ভ্যাকেন্সির যে নিয়ে বিভিন্ন মামলা পেয়েছি, ভ্যাকেন্সি কোন সময় বিচার হবে এই নিয়ে ব্যাপক মামলা, সিলেকশন প্রসেসের আগে প্রত্যেকের কাছে খুব পরিষ্কার একটা চিত্র থাকবে যে এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি অ্যাভেলেবল নাও, যার জন্যে এটা করা যাবে। এটার পিছনে আমার একটা অবজেক্টিভ ছিল, এই যে বললেন না চাল আর কাকর, আমার মাথায় ছিল যদি এটা করা যেত হয়তো বা এই চাল আর কাকর বাছার ক্ষেত্রে এই ডেটাবেসটাকে খুব সহজেই কাজে লাগানো যেত। আর তার নেতৃত্বে গঠিত এই কমিশনের সদস্য সচিব করা হয়েছে আইপিএস অফিসার কে জয়রামনকে। মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। পুলিশ মহলে সৎ ও অত্যন্ত কড়া আইপিএস অফিসার হিসেবে পরিচিত কে জয়রামন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে 2013 নভেম্বরে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন সিইও আইএস অফিসার গোদালা কিরণ কুমারকে গ্রেপ্তার করেছিলেন শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কালিয়াপ্পন জয়রামন। একজন আইএস অফিসারকে গ্রেপ্তারের ঘটনায় তোলপাড় পড়ে গেছিল রাজ্যে, ক্ষুব্ধ হয়েছিল নবান্ন। সূত্রের খবর, নবান্নের অনুমতি না নিয়েই আইএস কিরণ কুমারকে গ্রেপ্তার করায় আইপিএস অফিসার জয়রামনকে সঙ্গে সঙ্গে পদ থেকে সরিয়ে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু জয়রামনকে সরানোই নয়, সেই সময় ধৃত কিরণ কুমারের জামিনেরও বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। তারপর থেকে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আর দেওয়া হয়নি আইপিএস অফিসার কালিয়াপ্পন জয়রামনকে।
কিন্তু নির্বাচন ঘোষণা হতেই উত্তরবঙ্গের এডিজি সুকেশ কুমার জৈনকে সরিয়ে তার জায়গায় কে জয়রামনকে দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। এবার সেই আইপিএস অফিসার কে জয়রামনকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তের জন্য গঠিত কমিশনের সদস্য সচিব করল বিজেপি সরকার। একই দিনে জোড়া কমিশন গঠন, তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। কি উঠে আসবে কমিশনের রিপোর্টে? খুলবে প্যান্ডোরার বাক্স? উঠে আসতে পারে হেভিওয়েটদের নাম, জালে ধরা পড়তে পারে বড় মাথা। দুর্নীতি সিন্ডিকেট তোলাবাজির তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামনকে। অন্যদিকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের তদন্তে আরও একটি কমিশন করেছেন শুভেন্দু অধিকারী। সেই কমিশনের চেয়ারপারসন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। আর সদস্য সচিব করা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি চেয়ারপারসন রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, তার গাইডেন্সে করবে। ভয় আউট, ভরসা ইন। প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনে লড়াই করেছিল বিজেপি। দেওয়া হয়েছিল নারী নিরাপত্তার আশ্বাস। এবার ক্ষমতায় আসার পর নারী নিরাপত্তায় কড়া বার্তা দেবার পাশাপাশি মহিলাদের উপর অত্যাচারের পুরনো অভিযোগগুলিরও তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গড়ে দিয়েছেন কমিশন। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। পুরনো পেন্ডিং ইডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন এবং এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অবধি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন। সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যেসব ক্ষেত্রে নারীরা তাদের উপর হওয়া অত্যাচারের সুবিচার পাননি সেই সমস্ত মামলা পুনরায় খোলা হবে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ও দ্রুত আইনি সহায়তা দেওয়া হবে। এই অবস্থায় এদিন মহিলাদের উপর অত্যাচারের ঘটনা তদন্তে কমিশন গড়ে দেবার পর সেই কমিশন কিভাবে কাজ করবে তারও একটা রূপরেখা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুজন মেম্বার সেক্রেটারি চেয়ারপারসনের পারমিশন নিয়ে তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন। বলা হয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলাগুলি রয়েছে সেই নির্দিষ্ট কয়েকটি মামলা ছাড়া সব অভিযোগের তদন্তই করবে এই কমিশন। এমনকি চার্জশিট দায়ের হয়ে গেলেও প্রয়োজন হলে নতুন করে মামলার তদন্ত শুরু হবে। অন্য মামলাগুলি প্রত্যেকটাই তারা দেখবেন। প্রয়োজন হলে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া এফআইআর গুলোকে, চার্জশিট গুলোকে নতুন রিওপেন করা, নতুন এফআইআর নেওয়া এবং চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি। আর তার মধ্যেই রাজ্যবাসী দেখেছে বাগস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আরজিকর, কসবা কলেজে ধর্ষণের মতো ঘটনা, সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ। আর এই সব ঘটনা নিয়ে রাজ্য যখন তোলপাড় হয়েছে তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে একের পর এক অনভিপ্রেত ও বিতর্কিত মন্তব্য। 2013 সালের 7ই জুন কামদুনিতে পাঁচিল ঘেরা ফাঁকা জমি থেকে উদ্ধার হয় কলেজ ছাত্রীর মৃতদেহ। গণধর্ষণের পর খুন করা হয়েছিল তরুণীকে। এই ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল রাস্তায়। সেই আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠেছিলেন নিহত তরুণীর সহপাঠী টুম্পা কয়াল। 17ই জুন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিতে গেলে তার সামনে দোষীদের শাস্তির দাবিতে সরব হন টুম্পা, মৌসুমীরা। কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন তা চমকে ওঠার মতো। আমি শুনে নিয়েছি, সব বলে কিছু কথা আপনি বেশি কথা বলবেন না, মনে হচ্ছে আপনি কোনো রাজনীতি করবেন না। সিপিএম রাজনীতি করছে এখানে, এই পুরো রাজনীতি করবেন না। সিপিএম এর লজ্জা করেন এগুলো নিয়ে রাজনীতি
রাজনীতি করতে। আমি সরি টু সে সিপিএম দল যেভাবে রাজনীতি করেছে, যারা ধরা পড়েছে তারাও কিন্তু সিপিএম এর সাথেই দীর্ঘদিন সিপিএম এর একদম সাপোর্টে ছিল। এরাই ভেঙে দিনের পর দিন দখল করেছে। আমি সরি, আদালত বলতাম না। 2022-এর 4 এপ্রিল নদিয়ার হাঁসখালির ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায় রাজ্যে। জন্মদিনের পার্টির নাম করে নাবালিকাকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরের দিন মৃত্যু হয় নাবালিকার। তারপর তড়িঘড়ি দেহ সৎকার করানোর অভিযোগও ওঠে। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির ছেলে ব্রজ গয়ালির নাম উঠে আসে। এই ঘটনা প্রসঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। গত বছর অক্টোবরে দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয় রাজ্য। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। বাংলায় আমরা জিরো টলারেবল। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। 2024 সালের 9ই আগস্ট সকাল ছিল রাতের চেয়েও অন্ধকার। আজিকর মেডিকেল থেকে আসে চিকিৎসকের মৃত্যুর খবর। সময় গড়াতেই জানা যায় আসলে ধর্ষণ ও খুন। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা এলাও। 2012 সালে কাটোয়া গণধর্ষণ কাণ্ডের অভিযোগ ওঠার পরও ভয়ঙ্কর মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে বলছে আমার হাজবেন্ড লোকাল সিপিএম পার্টির সমর্থক। কিন্তু তৎকালীন পুলিশ মন্ত্রীর তত্ত্ব খারিজ হয়ে যায় তারই পুলিশের পদক্ষেপে। ধর্ষণের মামলা রুজু করেই তদন্ত শুরু করে পুলিশ। জানা যায় অভিযোগকারিনীর স্বামী, যিনি সিপিএম করেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, 11 বছর আগেই তার মৃত্যু হয়েছে। মহিলাদের উপর অত্যাচারের তদন্তে যে কমিশন তৈরি করল রাজ্য সরকার, তার চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। তৃণমূল সরকারের আমলে 2019-এর 22শে জুলাই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করেছিলেন হাইকোর্টের সরকারি প্যানেলের আইনজীবীরা। একটি মামলার শুনানি চলাকালীন তা নিয়ে মুখ খুলে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, সরকারি আইনজীবীরা কি সিদ্ধান্ত নিলেন তাতে তার কিছু যায় আসে না। তিনি যে আসনে বসে আছেন তার প্রতি ন্যায় বিচার করাই প্রধান কাজ। এবার সেই অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে মহিলাদের উপর অত্যাচারের তদন্তের মাথায় বসালেন শুভেন্দু অধিকারী। মহিলাদের উপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনের সদস্য সচিব করা হয়েছে দময়ন্তী সেনকে। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিজ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডে উত্তাল হয় গোটা রাজ্য। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাজানো ঘটনা, কিন্তু তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছিলেন যে ধর্ষণ হয়েছিল। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে বলেছিলেন পুরো ঘটনাটাই সাজানো, সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা, তদন্তে সব বেরিয়ে আসবে। পরে লালবাজারের পুলিশ কমিশনারও বলেন এই ঘটনা নিয়ে পুলিশ রাজ্য সরকারকে সমালোচনা করা অনুচিত। Inconsistencies which have come out in the investigation, and police will do its best to ensure foolproof investigation in the case, and I would request you all, with all the humility I possess, to apprise the public that they should not be misled by misinformation. It is incorrect to say by certain attempt
by certain quarters to spread misinformation and criticize the police and the government. যদিও নিজের অবস্থানে অনড় ছিলেন অভিযোগকারিনী। এভাবে দময়ন্তী সেন প্রেস কনফারেন্স করেছেন এবং জাভেদ শামীম বা দময়ন্তী সেন এই ইস্যুটা নিয়ে রুখে দাঁড়িয়েছেন, একেবারে ইম্পার্শিয়াল তদন্ত চালিয়েছেন, কি বলবেন তাদের? Mrs. Damayanti Sen, thank you very much. You have been a tigress and a champ, and I will always be indebted to you all my life for believing in me as a woman. সেদিন নিজের অবস্থানে অনড় থেকে আইপিএস অফিসার দময়ন্তী সেন বলেছিলেন ধর্ষণ হয়েছিল। একটা ক্রাইম রিপোর্টেড হয়েছে, আমাদের মনে হচ্ছে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় দময়ন্তী সেনকে মহাকরণে তলব করেন। এরপরই গোয়েন্দা প্রধানের থেকে তাকে সরাসরি বদলি করে দেওয়া হয় ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলে ডিআইজি পদে। এই সিদ্ধান্তই বিভিন্ন মহলে প্রশ্ন উস্কে দিয়েছিল। তবে কি সত্যের পাশে দাঁড়ানোর খেসারত দিতে হলো দময়ন্তী সেনকে? এবার সেই দময়ন্তী সেনকে মহিলাদের উপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনের সদস্য সচিব করল রাজ্য সরকার। প্রথমে একটা পুলিশ কমিশনার বলে দিয়েছিলেন যে এটা সরকারকে মেলাইন করার জন্য করা হয়েছে। তারপরে যেভাবে দময়ন্তী সেন প্রেস কনফারেন্স করেছেন এবং জাভেদ শামীম বা দময়ন্তী সেন এই ইস্যুটা নিয়ে রুখে দাঁড়িয়েছেন, একেবারে ইম্পার্শিয়াল তদন্ত চালিয়েছেন, কি বলবেন তাদের? Mrs. Damayanti Sen, thank you very much. You have been a tigress and a champ, and I will always be indebted to you all my life for believing in me as a woman. এই ঘটনার পর কালকে প্রেস কনফারেন্সের আগে বা পরে আপনার সঙ্গে কথা হয়েছে জয়েন্ট সিপি ক্রাইমের মিসেস দময়ন্তী সেন? Yes, she assured me not to worry. Justice always seeks the truth. In my case, that's exactly what's going to happen. And finally, এটাই হয়েছে, ট্রুথটা তো বেরিয়ে গেছে, and I'm very, very relieved today with the entire team of লালবাজার। সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক, আর এই বৈঠকে অন্নপূর্ণা যোজনায় অনুমোদন, 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন গঠনে অনুমোদন, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বন্ধ ও ওবিসি তালিকার সমীক্ষা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। তৃণমূলের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখন বিজেপি সরকারের হাত ধরে অন্নপূর্ণা ভান্ডার। নাম বদলেছে টাকার অঙ্ক। তৃণমূল আমলে 1,500 টাকা, এখন বিজেপি সরকারের আমলে 3,000 টাকা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের অ্যাকাউন্টেই পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডার। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের অন্নপূর্ণারা। অনেকটাই মহিলাদের অনেক কাজের সুবিধা হবে, বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক কিছু যাবতীয় অনেক কিছু খরচা হয়, অনেক টুকিটাকি খরচা হয়, সেগুলোর জন্য খুবই খুশি। শুধু আমি নয়, আমার রাজ্যে প্রত্যেকটা মেয়েই খুব খুশি, কারণ আমাদের রাজ্য সরকার অনেক প্রকল্প বার করেছে, তার মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা মেয়েদের খুবই সুবিধা। যারা নতুন আবেদন করতে চান তারা পোর্টালে সরাসরি আবেদন করতে পারবেন। যারা সিএ এর জন্য আবেদন করেছেন, ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন, তারাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে, এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার, যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার যতক্ষণ না ডিসিশন হচ্ছে। ইনকাম তো সবারই কম, তো মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই ভালো, খুবই সুখবর, অবশ্যই পাওয়া দরকার। মেয়েদের একটা দেখুন স্বনির্ভরতা তো কেমন কিছু এখনোভাবে সেভাবে হয়নি, আর সব মানে এখনও আমাদের প্রচুর পিছিয়ে পড়া মা বোনেরা বা দিদিরা রয়েছে, তাদের জন্য অবশ্যই এটা সুখবর। বিধানসভা ভোটে সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। অনেকেই যাতায়াত করে টাকার জন্য ভাবতে হয়, দূর দূরান্ত অনেকে মানুষ যেতে পারে না, সেটা যেতে পারবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সোমবার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হলো ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরোহিত ও মুয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এতদিন রাজ্যে ইমামরা পেতেন মাসিক 3000 টাকা করে, পুরোহিত ও মুয়াজ্জেমরা 1500 টাকা করে ভাতা পেতেন। ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে তাদের ভাতা বাড়িয়ে মাসিক 2000 টাকা করে তৃণমূল। কিন্তু এবার ধর্মের ভিত্তিতে ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ঠিকই কাজ হয়েছে, কারণ ভাতা দিয়ে কোনো দেশের উন্নতি হয় না। किसी अच्छे काम में अगर लगा रहा है तो ठीक है। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরে 2012 সালে ইমাম মুয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর 2020 সালের অক্টোবর থেকে পুরোহিতদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার ধর্মীয় ভিত্তিতে প্রাপ্ত ভাতা নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিল। এটা খুব ভালোভাবে দেখছি, কারণ এই ভাতা বা বেকারদের এ দিয়ে কোনো উন্নতি হয় না। সাধারণ মানুষের যত উন্নয়ন হয় আর কি। সরকার যখন আছে যা করতেছে সেটা ভালোই করতেছে। 2000-1000 টাকা ভাতাতে তেমন কিছু উন্নতি হয় না, এই জন্য আমার ভাতার প্রতি অত ইন্টারেস্ট নেই। অন্নপূর্ণা যোজনায় অনুমোদন। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার পাশাপাশি 7ম পে কমিশন গঠন। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই একাধিক বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে 7ম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 7ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো
সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে ৭ম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কি বলছেন, কি বক্তব্য আপনাদের? আজকে মহামান্য সরকার যেটা ঘোষণা করেছে ৭ম পে কমিশন, আমরা যে লাগু কবে হবে, লাগু হোক, সেন্ট্রালি অর্ডার বেরোক, যাতে করে আমাদের সুনিশ্চিত হয় যে আমরা পাবো ৭ম পে কমিশন। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি ৪৫ দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। ১৫ বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত। কাজেই আজকে ৭ম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা এখন যে ইমিডিয়েট যে বিষয়গুলো রয়েছে, 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। কথা দিয়েছিলেন মানুষের কথা শুনবেন। মুখ্যমন্ত্রী হওয়ার 10 দিনের মাথায় সেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। সোমবার সকালে সল্টলেকের বিজেপি দফতর থেকে তিনি শুরু করলেন জনতার দরবার। একটা নতুন সিস্টেম, জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সূচনাটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই সেই অফিসে কিন্তু একাধিক মানুষের ভিড়, প্রচুর মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে এসেছেন, যেগুলো তারা ব্যক্ত করতে পারছিলেন না। পূর্বের যে সরকার, সেই সরকারে যেগুলো সমাধান হয়নি, সেই একাধিক যে সমস্যা, সেই সমস্যার যাতে সমাধান হয়, সেই কারণে নতুন যে সরকার গঠন হয়েছে বিজেপি সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা তা ব্যক্ত করছেন। স্কুল শিক্ষক থেকে নার্স, সমাজের নানা স্তরের মানুষজন এসে অভাব অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রীকে। আমরা ইএসআই কন্ট্রাকচুয়াল এমবি স্কিমের স্টাফ নার্স, 2019-এর পর থেকে ওখানে কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই। 2023 সাল থেকে আমরা নির্লসভাবে অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ নার্সদের মতনই ডিউটি করে যাচ্ছি। উনি যেটা বলেছেন সমকাজে সমবেতন, সেটা আমরা পাচ্ছি না, কারণ 2023 সাল থেকে আমাদের স্যালারি একই জায়গাতে আটকে আছে। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত ছিলেন যারা, তারা কিন্তু খুশি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পেরে। আগে কোনোদিনও বলতে সুযোগ পেয়েছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী? আমরা চেষ্টা করেছি অনেক জায়গায়, কিন্তু সেই সদুত্তর আমরা কোথাও থেকে পাইনি বলে আমরা আজকে এখানে এসেছি। এবার ভালো লাগছে এখানে আসতে পেরে, বলতে পেরে, আমাদের কথাটা জানাতে পেরে। একদল যখন মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন কর্মসংস্থানে স্থায়ী নিয়োগের আবেদন জানাতে, তখন কারুর মুখে আবার উঠে এলো তৃণমূল সরকারের আমলে বেতন বৈষম্যের অভিযোগ। বিগত সরকারের আমলে আমরা একটা পে স্কেল সংক্রান্ত বঞ্চনায় ছিলাম। অল ইন্ডিয়াতে যে পোস্ট গ্রাজুয়েট এবং পাস গ্রাজুয়েট টিচারদের মধ্যে যারা টিজিটি অ্যান্ড পিজিটি, তাদের যে বেতনের ফারাক 2700 টাকা, ওয়েস্ট বেঙ্গলে সেটা 9200 টাকা। সে সময়ে বিগত সরকার তো শোনেইনি আমাদের কথা। এখন থেকে প্রতি সোমবার বসবে জনতার দরবার। খুব ভালো রেসপন্স, সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করবেন। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ থেকে শুরু করে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রতি পদক্ষেপেই যখন একের পর এক চমক, তখন ফের সামনে এলো প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের প্রসঙ্গ। মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্তের তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমাদের নিশ্চিত হতে হবে যারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ করছেন তাদের সেই যোগ্যতা আছে কিনা। 32,000 প্রাইমারি শিক্ষকদের মামলা কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাদের চাকরি বহাল রেখেছিল। তার বিরুদ্ধে যারা যোগ্য প্রার্থী, যাদের চাকরি পাওয়াটা ছিল নৈতিক অধিকার, তারা সুপ্রিম কোর্টে তারা এসএলপি ফাইল করেছিলেন। আজকে সেই এসএলপি গৃহীত হলো এবং সমস্ত পক্ষকে বলা হয়েছে তাদের অ্যাফিডেভিট ফাইল করতে হবে। তৃণমূল সরকারের আমলে 2014 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। পরীক্ষা হয় 2015-য়। 2016 সালে প্রকাশিত হয় প্যানেল। 2016 ও 17 দুবছর মিলিয়ে প্রায় 42,000 প্রাথমিক শিক্ষকের চাকরি হয়। কিন্তু সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, যেমন অপ্রশিক্ষিতদের চাকরি, র্যাঙ্ক জাম্প, ওএমআর কেলেঙ্কারি, টেট পাস না করেও চাকরি, এসএমএস এ চাকরি, অ্যাপটিটিউড টেস্ট না দেওয়া, থার্ড পার্টিকে দিয়ে প্যানেল তৈরি। মামলা হয় আদালতে।
2023 সালের 12ই মে প্রশিক্ষিতদের বাদ দিয়ে বাকি প্রায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চেও তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখে। এরপর চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 2023-এর 7ই জুলাই হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে কলকাতা হাইকোর্টকে মামলা শুনে রায়দানের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। গত বছর 12ই নভেম্বর হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রের বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হয়। 3রা ডিসেম্বর রায়দানের সময় তারা বলেছিলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত। এই অভিযোগ ঠিক নয়। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মূল মামলাকারী অর্থাৎ বঞ্চিতরা। সোমবার সেই মামলাই গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক স্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে। ওই নিয়োগকে কেন্দ্র করে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। শিক্ষকদের পক্ষে সওয়াল করতে গিয়ে আরেক আইনজীবী PS পাটুবালিয়া দাবি করেন, তার মক্কেলরা 9 বছরেরও বেশি সময় ধরে শিক্ষক হিসেবে চাকরি করছেন। নিয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা তাদের রয়েছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, শিক্ষক হিসেবে নিযুক্ত প্রার্থীর মধ্যে যদি নিয়োগের জন্য অপরিহার্য যোগ্যতাই না থাকে তবে সেক্ষেত্রে কি হবে? মামলাকারীদের আইনজীবীদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, ধরা যাক আজ যদি অবসরের মাত্র 5 দিন আগে এমন কাউকে শনাক্ত করা হয় যিনি আসলে ওই পদের জন্য যোগ্য ছিলেন না, তবে কি আপনারা বলতে চাইছেন যে বিষয়টি নিয়ে কোনো তদন্ত বা পর্যালোচনা করা উচিত নয়? এটা আমাদের সন্তানদের ভবিষ্যতের প্রশ্ন। আমাদের যাচাই করে দেখতে হবে যারা তাদের শিক্ষা দিচ্ছেন তারা আদৌ শিক্ষক হিসেবে নিয়োগের যোগ্য কিনা। তবে এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করা হবে না বলে জানিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। কিছু কনসিডার করে আজকে মামলাটি গৃহীত হয়েছে এবং মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তের একটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে একটি ইসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা পাস না করে কিভাবে লোকজন চাকরি পেতে পারে। আগস্টের 3য় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। সম্ভবত ফণীন্দ্র দেব বিদ্যালয় জলপাইগুড়িতে আপনি সোজা একবার ওই স্কুল ইন্সপেক্টরের কথা মনে পড়লো, সোজা চলে গেছিলেন, কি দেখলেন? আর তার থেকে বড় প্রশ্ন যে যেতে হয়েছিল কেন? দেখুন, ওই স্কুলটা পাস করে আমার সার্কিট বেঞ্চে যেতে হয়। আচ্ছা, আমার ড্রাইভার একদিন আমাকে বললো, আপনি একটা জিনিস দেখবেন। মানে কি? বলে দেখুন কীরকম কী পড়ে আছে। আমি বললাম, কী এত? ওই স্কুলের থেকে সব ভাত ঠাত ফেলা ঠেলা, মিড ডে মিলের কিনা বলানো হয়েছিল। তো আমি একদিন বললাম যে স্কুলটার এই দশা কেন? আমি না স্কুলটা ঢুকে পড়লাম। আচ্ছা, আমি একটু ডিআইকে খবর দিয়েছিলাম যে আপনি একটু চলুন আমার সাথে। সত্যি ভদ্রমহিলা, খুবই অ্যাক্টিভ ভদ্রমহিলা, উনি আমার সাথে গেলেন। আমি সেদিনকে গিয়ে দেখলাম ঠিক সেদিনকে বোধহয় 32 জনের মধ্যে হাফ অফ দ্য টিচার ইজ অ্যাবসেন্ট। আচ্ছা, অ্যাবসেন্ট কেন? কেউ কেউ বলে মাধ্যমিকের খাতা আনতে গেছে। আমি তৎক্ষণাৎ বোর্ডের সাথে যোগাযোগ করি, কোর্টের মাধ্যমে গিয়ে তাকে জানতে চাই, বোর্ডের উকিলবাবুকে, খাতা আনতে গেলে সারাদিন স্কুল কামাই করতে হবে বা অন্য সময় আনা যাবে না? স্কুল আমি তখন জানতে পারলাম, আপনি খোঁজ নিয়ে দেখবেন, এটা বোধহয় আগে ছিল ওই হেড এক্সামিনারের বাড়িতে গিয়ে আনতে হয়। বোর্ড বোধহয় পরবর্তীকালে ব্যবস্থা করেছিল একটা নিয়ার অ্যাবাউট পয়েন্টে, সেখান থেকে তুমি সবাই করবে। সুতরাং এটা একটা প্লি মাত্র, কারণ ওটা একটা ছুটি পাওয়া যায়। অর্থাৎ আপনি সবসময় নিয়ম করে করবেন সেটা তো আর হতে পারে না। আমি সেই স্কুলে গিয়ে এরকমও দেখেছি যে ডিআই দেখছে খাতা, যে কি গতকাল একজন টিচারের অ্যাবসেন্ট দেখছি, তিনি বললেন আমি সই করে দেবো। তো আমি তখন বললাম, আপনি যদি কালকেরটা আজকে সই করতে পারেন তাহলে তো আপনার আসার প্রয়োজন নেই, না এসেও তো আপনি সই করতে পারেন। তখন আমি একটু খুব লুজলি বলেছিলাম, আপনারা ওই যে আছে না ইয়ে করে যে অ্যাটেন্ডেন্স করা যায়, যেটা পুরো ডিআই অফিসের সাথে কানেক্টেড থাকবে, কার্ড পাঞ্চিং টাইপের, একদম সেটা ডিআই। আজকের দিনে খুব একটা অসুবিধা নাই, স্কুলে যদি ওরকম বায়োমেট্রিক থাকে তাহলে তো ডিআই অফিস পুরো জিনিসটা মেনটেন করতে পারে, কজন কখন এলেন। এই সিস্টেমগুলো ডেভেলপ করা কিন্তু খুব কঠিন কাজ কিছু না। ঠিক, কিন্তু আমার একটা অন্য পয়েন্টও আছে। ধরুন যারা শিক্ষাদান করবেন, আমরা তো এইটুকু ধরে নিতে পারি যে তাদের বেশিরভাগ মানুষ নৈতিকতার বিচারে তিনি করবেন। আমি বলছি থাম ইমপ্রেশন দিয়ে আমি শিক্ষককে যে শিক্ষক আমায় নীতিজ্ঞান শেখাবে। দেখুন, একটা কথা, সমাজের অবক্ষয় যদি একটা অঙ্গে ঘটে তাহলে আর এক জায়গায় যে পুরোপুরি পিওর থাকবে এটা এক্সপেক্ট করতে পারি না।
এই মুহূর্তে আমার মনে হয় একটু কঠোর হওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, শিক্ষকদের বললে খালি হবে না। আচ্ছা, এই প্রসঙ্গে বলি মিড ডে মিলের কথা। আমি যখন ওই স্কুলের মিড ডে মিলে যেখানে খাওয়ানো হয় বাচ্চাগুলোকে গিয়ে যখন দেখলাম, ওখানে সত্যি কথা বলতে কোনো সুস্থ লোক বসে খেতে পারবে না। ওপেন ড্রেন, নোংরা। তো আমি দেখলাম যে মিড ডে মিলের কর্মীরা বসে আছে, তোমরা এটা পরিষ্কার করো না? তো বলছে হ্যাঁ, এই তো পরিষ্কার রোজ করা হয়। তাহলে এটা বললে পরিষ্কার করলে এরকম হয়? ঠিক আছে, ঝাড়ুটা দাও, আমি নিজেই করছি। তখন সেই লজ্জায় হয়তো 2-4 জন এগিয়ে এসে শিক্ষকরাও হাত লাগালো। দেখুন, এটা ঠিক আইন করে আমি এখানেই বলি, কোর্ট সব কিছু করতে পারবে না, সম্ভব নয় কোর্টের পক্ষে কিছু করা। পুরোনো কালে একটা জিনিস ছিল স্কুলের ইন্সপেকশন। স্কুল ইন্সপেক্টর আসছে আজকে স্কুলে, বোধহয় আমি সত্যজিৎ বাবুরই ছবিতে একটা খুব সুন্দর ইয়ে আছে। স্কুল ইন্সপেকশন লাস্ট কবে হয়েছে একটা স্কুলে জিজ্ঞেস করুন। এমনও গেছে, আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে যখন আমি ডিআইকে বললাম আমাদের গাড়ি নেই, হয়তো ব্যক্তিগত উদ্যোগে আমি ডিএমকে বললাম ওনাদের একটা অন্ততপক্ষে মাসে 2-3 দিন গাড়ি দিন, যাতে করে ওনার স্কুলগুলোতে ইন্সপেক্ট করতে পারেন। একটু ইনফ্রাস্ট্রাকচার ল্যাকিংস আছে। শিক্ষা না বাঁচালে কি সমাজটা বাঁচবে? দেখুন, খালি শিক্ষা দুর্নীতি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তা নয়, এর মূল অনেক গভীরে। একদম। এবং কতটা গভীরে ভাবুন যে স্কুল পরিচালন সমিতিগুলোর মানে এবং আমি শুধু তৃণমূল আমল, আমার বাম আমল থেকে এই চ্যানেল হওয়া থেকে আমরা চিৎকার করছি, ছবি দেখাচ্ছি, কেন একজন ক্লাস 8 পাস, আমি কারোর শিক্ষা নিয়ে ছোট করতে চাই না, কিন্তু একজন ক্লাস 8 পাস কাউন্সিলর কেন একটা স্কুল পরিচালন সমিতির মাথায় থাকবেন? এই ব্যাধি তখনও ছিল, এখন আরো জেঁকে বসেছে। আচ্ছা, আমার না খুব কিউরিওসিটি আছে এই নিয়ে একটা। আমি একদিন একটা কি পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, PIE, হ্যাঁ, তারা গভর্নমেন্ট নমিনি হয়। তো আমি জানতে চাইছিলাম পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, তাকে নিঃসন্দেহে বড় ডিগ্রিধারী হতে হবে না? এরকম অনেক মানুষ প্রাচীনকালে ছিল যারা নিজেদের ডিগ্রি নেই, কিন্তু তারা চেয়েছিল যেন আমার ছেলে মেয়েগুলো পড়াশুনো করে, আমার গ্রামের ছেলেগুলো যাতে পড়াশুনো করে, তার জমিটি সে দিয়ে গেছে, স্কুল হয়েছে। এই পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন অবজেক্টিভটা খুব সুন্দর। তো আমি একটি মামলায় জানতে চেয়েছিলাম, আচ্ছা এই ভদ্রলোক, খুব ক্যাজুয়ালি জানতে চেয়েছিলাম যে এই ভদ্রলোক, আচ্ছা উনি কি করেন, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন? তো লয়ার বললেন যে আমি এখনই বলতে পারছি না, আমি জেনে এসে বলবো। বললাম যে আমি ওনাকে একটু ডাকবেন কোর্টে আসতে, আমি ওনাকে একটু জানতে ইচ্ছে করছে যে উনি কীরমভাবে ইন্টারেস্টেড। পরের দিন যিনি অ্যাডভোকেট ছিলেন এসে বললেন উনি রেজিগনেশন দিয়ে দিয়েছিলেন। তাই ভাবলাম যে এত টাকা আমি আশা করিনি, এরকম যে আত্মদর্শন, মানে আমি সেলফ রিয়েলাইজেশনটা, মানে উনি এতটা শিক্ষার বিষয়ে ইন্টারেস্টেড যে ইন্টারেস্টেডের প্রকাশ বাইরে বেরোক উনি চাননি। তার আগে বুঝতে পেরেছেন যে আমি আসলে ইন্টারেস্টেড নই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।